পৃথিবীতে ব্যাংক অনেক আছে, কিন্তু স্ত্রী নামক ব্যাংক একটু আলাদা। এই ব্যাংকে শুধু টাকা জমা থাকে না, জমা থাকে বিশ্বাস, ভালোবাসা আর তার ভরসা। আপনি যখন বিপদে পড়বেন সবাই হয়তো দূরে সরে যাবে, কিন্তু সবার আগে পাশে দাঁড়ায় এই স্ত্রী নামক ব্যাংকটাই। স্ত্রীর প্রতি অন্যায় করা আর আল্লাহর হুকুমের প্রতি অবজ্ঞা করা, যত বেশি আমরা তার কষ্ট কমাই, আমাদের জীবনে তত বেশি শান্তি ও বরকতে ভরে যায়। স্ত্রীর চোখের জল রুখুন আর সুখের পথ খুঁজুন। গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে বুদ্ধি করে সংসার চালিয়ে প্রতি মাসে যেভাবে 5,000 টাকা জমাই। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি বিকাল 4টে থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। তো কোনো না কোনো টুকিটাকি সংসারে কাজকর্ম দিয়ে তো ব্লগটা শুরু করতে হবে, তাই না? তো গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে বুদ্ধি করে সংসার চালিয়ে প্রতি মাসে যেভাবে 5,000 টাকা জমাই, সেই ব্লগটাই, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করব। দেখুন, গ্রামেরই হোক আর শহরেরই হোক, যদি ইনকাম অল্প হয়, যদি বুদ্ধিটা থাকে, তাহলে কিন্তু অল্প ইনকামেও 5,000 টাকা সঞ্চয় বা জমানো সম্ভব। আর যদি বুদ্ধিটুকুনো না থাকে, তাহলে বেশি ইনকাম হয়েও কিন্তু লাভ নেই। এটাই হচ্ছে মেন বিষয়। তো যাই হোক, মেন টপিকে আসি। আমরা যেটাই খরচ করি না কেন, মানে কিভাবে আমরা বুদ্ধি করে সংসার চালিয়ে প্রতি মাসে সংসার খরচের টাকা কিভাবে করবো। দেখুন চিচিঙ্গা আর পোলট্রির মাংস আজকে বানাবো। তো যাই হোক, প্রত্যেক মাসে হাজব্যান্ড আমাকে 20,000 টাকা করে দেয়। সেই 20,000 টাকার মধ্যে আমি 5,000 টাকা সেভ করি। কিভাবে সেভ করি দেখুন, 20,000 যদি দেয়, তাহলে 15,000 টাকা আমি সংসার চালিয়ে নিই। আর 5,000 টাকা আমি কিভাবে আর কি জমাই, সেটাও তোমাদের কাছে বলছি। তো কারো হাজব্যান্ড 10,000ও দেয়, কারো 15,000ও দেয়, কারো 20,000ও দেয়। যার যেরকম ইনকাম তাকে সেরকমই কিন্তু হাতে তুলে দেয়, ভাইয়েরা আপুদের হাতে তুলে দেয়। এখন বেশিরভাগ লোকই কিন্তু প্রবাসে থাকে, ভাইয়েরা প্রবাসে থাকে, আপুরা কিন্তু ঘরেই থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে আপুরাই কিন্তু সংসারের দায়িত্ব নিয়ে থাকে। তো যাই হোক, আমরা চাইলে কিন্তু বুদ্ধি খাটিয়ে সংসার খরচ চালিয়ে 5,000 কেন 10,000 টাকাও সঞ্চয় করতে পারি। প্রত্যেক মাসে 10,000 15,000 আরামসে কিন্তু সঞ্চয় করা যায়। তো বুদ্ধিটুকুনো সাথে থাকতে হবে। বুদ্ধিটুকু না থাকলে মাথায় ঘি আছে না গোবর আছে, সেটাও কিন্তু বার করা সম্ভব না। যাই হোক, বুদ্ধিটুকুনো থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে চোখের পানি ফেলতে হবে না। যদি আমরা অল্প অল্প করে টাকা সঞ্চয় করে রাখি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের চোখ দিয়ে পানি পড়বে না, চোখ দিয়ে হাসির ঝলক দেখা যাবে। এটাই হচ্ছে মেন কথা। এখন থেকে আমরা যদি ইয়ং বয়সে টাকাকে সেভ করি, তাহলে বৃদ্ধ বয়সে টাকাই আমাদের সেভ করবে। এটাই হচ্ছে মেন কথা। তো ওই যে বালিশ দেখতে পাচ্ছেন বিছানায়, বালিশের উপরে আমি কিন্তু একটা নাইটি দিয়ে রেখেছি। এই কারণে আমি মাথায় যেদিন তেল দেই, সেদিন কিন্তু আমি রন্না হোক নাইটি হোক পেঁচিয়ে বালিশের উপরে রাখি। এই কারণে বালিশের খোলটা যাতে নোংরা না হয়। আর পুরানা কালো ফাটা চিরা ওইটা যদি মাথার নিচে দেই, তাহলে কিন্তু বালিশের খোলটা খুব সুন্দরভাবে থাকে। এটাও কিন্তু বুদ্ধির দরকার। এভাবে কিন্তু বুদ্ধি থাকা উচিত মহিলাদের। তো এবার আমি টিনের বেড়াটা একটু ঝাড়াঝাড়ি চকচকে ঝকঝকে করে নেব। দেখুন, আমাকে আমার হাজব্যান্ড প্রত্যেক মাসে 20,000 টাকা করে দেয়। ওই 20,000 টাকার মধ্যে থেকেই আমি 5,000 টাকা কিভাবে সঞ্চয় করি। কারেন্ট বিল, গ্যাস বিল, ছেলের স্কুল খরচ, মেয়ের স্কুল খরচ, টিউশন খরচ, সব এভরিথিং সমস্ত কিছু দিয়েই কিন্তু 20,000-এর মধ্যে 15,000 যায় খাওয়া খরচ থেকে। আর 5,000 টাকা আমি ওখান থেকেই সেভ করি 20,000 টাকার মধ্যে থেকে। দেখুন,
খরচ যেহেতু আমাকে করতে হয়, হাজব্যান্ড যেহেতু প্রবাসে থাকে, 20 দিন যদি প্রবাসে থাকে 10 দিনই বাড়িতে থাকে। এখন বর্ষার সিজন, বর্তমান হাজব্যান্ডের কাজ নেই, তো যাই হোক বেশিরভাগই আর কি বাসায় থাকে। আগের মাসে 1 মাস থেকে গেল, এবারও 6-7 দিন হয়ে গেল মানে বাড়িতেই আছে, যেহেতু কাজ নেই সেই জন্য আর কি বাইরে শিলিগুড়িতে এখন যায় না, এখন বাড়িতেই আর কি বেশি দিন করে থাকে, কাজ যেহেতু নেই আর কি। তো যাই হোক এবার আমি টুকিটাকি সংসারের কাজগুলো গুছিয়ে নেব, লাল রেকটা মুছে নেব, টিনের বেড়াটা মুছে নিলাম। তো যাই হোক এবার আমি টেবিলটা একটু গুছিয়ে নেব। তো যেখানে লাগে আমার 500 গ্রাম মাছ, সেখানে আমি 300 গ্রাম দিয়ে চালিয়ে যাই। যেখানে 1 কিলো মাংস লাগে সেখানে আমি 500 গ্রাম দিয়ে চালিয়ে যাই। যেখানে আটা লাগে, আটা রুটি তো খাইই না আমরা, আগে রেশনের আটা দিতেও খেতাম, এখন কিন্তু খাই না, কারণ রুটি বানালে ভাতও বানাতে হয়, সেই জন্য আমার ডাইরেক্ট ভাতেই বানা। ঠিক আছে, ভাত যদি সকালবেলায় বানাই, সকালে হয়, দুপুরে হয়, একবার রাতে বানাই, 2 বেলা আমি রান্না করি। তাহলে এটাই হচ্ছে মেন কথা। এই যে দেখুন ব্লগ করতে করতে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাবলাম যে ব্লগ করতে করতে ওপাশে বর ভাতটাও হয়ে যাবে, তাহলে আমারই সুবিধা হবে সন্ধ্যার সময়। এই জন্য আমি ভাত বানাই, যে ওই যে কারেন্ট চলে যায় তখন কিন্তু। এগুলো হচ্ছে নটকো, মেহমান আনছিল সেই নটকো, তো ওখানে পান আছে, নটকো আছে। তো যাই হোক বর্ষার দিনে না সন্ধ্যার সময় আমি রান্না করে রাখি। একদিন তো ঠকিয়েছিল, আকাশটা সারা রাত বৃষ্টি হয়েছিল, কোনো লাইটের কোনো কারেন্টের কোনো আতাপাতা ছিল না, তখন সবাই আমাকে বকা দেয়, ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই বকা দেয় যে হ্যাঁ যখন কারেন্ট থাকে তখন তুমি রান্না করো না, যখন চলে যায় তখন। সেদিন কিন্তু কেউই রাত্রিবেলা খাওয়া হয়নি কারণ এত মুষলধারে বৃষ্টি, কীভাবে রান্না করব, তারপরে আর উপায় নেই। তারপরে মুখ বন্ধ করে ছিলাম, সবারই একটু বকাবকি খেয়েছি, তারপরে থেকে শিক্ষা কান ধরেছি, বাপরে বাপ সন্ধ্যার সময় রান্না করে রেডি করে রাখবো, তারপরে বৃষ্টি আসুক আর কী আসে আসুক, তাহলে তখন মোবাইল জ্বালিয়েই খাওয়া যাবে, খালি খাওয়াটাই তো বাকি থাকবে, তাই না? তো এই জন্য বুদ্ধি খাটিয়ে এরকমভাবে আমি কিন্তু কাজগুলো করে থাকি, বুদ্ধিটা থাকতে হবে। আর যা গরম পড়েছে বাপরে বাপ, বলাই যায় না, ভাবাই যায় না, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। কি বলবো, এটা জ্যৈষ্ঠ আষাঢ় মাস পড়েছে, আষাঢ় শ্রাবণ ভাদ্র, আর 3 মাস গরম আছে। তো মনে হয় আষাঢ় মাসের কয়দিন যে গেল সেটাও বলতে পারবো না। বাংলা মাসের হিসাব আমার কাছে নেই, কিন্তু ইংরেজি মাসের হিসাব আমার কাছে আছে। এবার আমি আমার সাদামাটা টেবিলটা একটু মোছামুছি ঝাড়াঝাড়ি করে চকচকে ঝকঝকে করে নেব। তো যাই হোক অল্প জিনিস থাকলে কিন্তু গোছাতে সুবিধা হয়, মোছামুছি করতে সুবিধে হয়। আর আমার টেবিলটার উপরে অনেক কিছু জিনিস আছে, অকেজো জিনিস। একদিন যেদিন বৃষ্টি হবে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব হবে, সেদিন বসে সবগুলো যেইগুলো অকেজো সেইগুলো ফালাই দেবো, যেইগুলো লাগবে সেইগুলো আমি রেখে দেবো। এবার আমার কাঠের ফার্নিচারে ওয়ার্ড্রপটা একটু শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি করে নেব। এইভাবে শুকনো ন্যাকড়া দিয়ে যদি প্রত্যেক দিনে একবার করে ঘরের কোনা কোনা মোছামুছি করা হয়, তাহলে কিন্তু সহজে ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি মোছামুছি না হয় তাহলে কিন্তু কেন জানি কেমন যেন লাগে, ভালোই লাগে না। তো এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে আমি মোছামুছি করে নিচ্ছি। তোমরাও চাইলে আমার মতো করে এই কাজগুলো করে নিতে পারো। আমি বেশিরভাগ কাজ কিন্তু সন্ধ্যার সময় বা বিকেলে করে নিই, দিনের বেলা সময় হয়ে ওঠে না, যেহেতু যখন হাজব্যান্ড আসে তখন তো বিলকুলই সময় হয়ে ওঠে না। যখন হাজব্যান্ড না থাকে তখন কিন্তু হয়তো সকালের ব্লগ আমি শেয়ার করতে পারি তোমাদের সামনে, তখন অনেক সময় থাকে। দেখুন বাড়তি লোকের একটা বাড়তি কাজ থাকে, বাড়তি 2টা কাপড় চোপড় থাকে, 2টা বাসন থাকে, বাড়তি কথা থাকে, সমস্তই বাড়তি লোকের বাড়তি এই সমস্ত কিছুই থাকে, সেই জন্য আমাকে এভাবে ম্যানেজ করে নিতে হয়। এবার আমি দরজাটা একটু মোছামুছি করে নেব। দরজাটায় দেখলাম যে একটু ধুলোবালি লেগে আছে, সেই জন্য ভাবলাম যে একটু মোছামুছি করে নেই। আর এই যে দেখুন টাকাগুলো এভাবে রেখে দিয়েছি, আর এই যে কাপড়গুলো এভাবে গুছিয়ে রেখে দিয়েছি লাল রেকের মধ্যে, আর বিছানাটা এভাবেই টান টান করে রেখে দিয়েছি। এই যে দেখুন অন্ধকার নেমে এসেছে, রাত হয়ে এসেছে, রাতের ব্লগ সন্ধ্যার ব্লগ এখানে অ্যাড আছে। এই যে দেখুন পোলট্রির মাংস এখনও ধোয়া হয়নি, কেটে কুটে তারপরে ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে রান্না করব। এখানে ভাত বসিয়েছি, অলরেডি ভাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তো আমি যেভাবে আর কি বুদ্ধি খাটিয়ে আমার সংসারে কাজগুলো করি, তোমরাও চাইলে আমার মতো করে বুদ্ধি খাটিয়ে। এখানে দেখুন পোলট্রির মাংস রান্না হচ্ছে।